নমস্কার। গল্পে গল্পে গাথা মালিকা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রী হিমাদ্রি কিশোর দাশগুপ্তের লেখা একটি ঐতিহাসিক কাহিনী, চাঁদবরের শেষ শ্লোক। আজ শোনাব এই কাহিনীটির দ্বিতীয় পর্ব। গজনী কারাগার, পোশাকি নাম ঘাউর ফাটক। সুউচ্চ পাথুরে দেওয়াল দিয়ে ঘেরা এক জায়গা। কেউ কেউ আড়ালে তাকে ডাকে জাহান্নুম বলে। একবার যে এখানে ঢোকে সে জ্যান্ত বাইরে বেরোয় না। সুলতান বিন সামের অনুমতি ছাড়া মৃত্যুও সেখানে প্রবেশ করতে পারে না। সেখানেই বন্দী আছে এক কাফের, গুজর ক্ষত্রিয় বংশীয় পরাজিত এক রাজা। চাঁদ যখন জাহান্নুমের দরজায় পৌঁছলেন তখন সঙ্গে সুলতান বিন সামের পরওয়ানা থাকলেও কারা প্রধান সহজে ঢুকতে দিল না তাকে। অনেক জিজ্ঞাসাবাদ তল্লাশির পর 5 স্বর্ণমুদ্রা নজরানা দিয়ে প্রবেশের অনুমতি পেলেন তিনি। এই যেন এক মৃত্যুপুরী। পাথুরে ঘরগুলো অন্ধকার মৃত্যুকূপ। হিংস্র চেহারার হাবশী কৃতদাসরা তলোয়ার আর চাবুক হাতে পাহারা দিচ্ছে সর্বত্র। চাঁদের দিকে তারা সন্নিগ্ধভাবে তাকাচ্ছে, সম্ভবত তার পোশাক আর পাগড়ির জন্যই। এখান থেকে ফিরে অবশ্যই পোশাকটা পাল্টে ফেলবেন মনে মনে ভেবে নিলেন চাঁদ। অন্ধকার গোলক ধাঁধায় বেশ কিছুক্ষণ চলার পর এক হাবশী তাকে এনে দাঁড় করালো এক কক্ষের সামনে। ঘর ঘর শব্দে খুলে গেল কক্ষের লোহার আগল। চাঁদ ভিতরে প্রবেশ করলেন। প্রায় অন্ধকার ঘর, শুধু মাথার ওপরের ঘুলঘুলি দিয়ে একটা ক্ষীণ আলোকরশ্মি প্রবেশ করছে ঘরে। বাইরের পৃথিবীর চিহ্ন বলতে শুধুই আলোক রেখাটাই। চাঁদ দেখতে পেলেন রাজাকে। ঘরের এক কোণে শিকলবন্দী অবস্থায় রুক্ষ মাটিতে পড়ে আছেন রাজা। জীবনের যেন কোনো লক্ষণ নেই তার দেহে। ঘরের মধ্যে মৃৎপাত্রে রাখা জল নিয়ে রাজার মাথার কাছে নতজানু হয়ে চাঁদ বসলেন। পাত্র থেকে ফোঁটা ফোঁটা জল ঢেলে দিতে লাগলেন রাজার ওষ্ঠাধারে। হঠাৎ চাঁদকে চমকে দিয়ে রাজা চিৎকার করে উঠলেন, শয়তান তুর্কি, তোর হাতে জলপানের চেয়ে মৃত্যুও ভালো, কিন্তু তোকেও সঙ্গে নিয়ে যাব। আর এর পর মুহূর্তেই রাজা চেপে ধরলেন চাঁদের কণ্ঠদেশ। জল ভর্তি মৃৎপাত্র চাঁদের হাত থেকে মাটিতে পড়ে খান খান হয়ে গেল। রাজার আঙুল চেপে বসছে চাঁদের গলায়, দম বন্ধ হয়ে আসছে তার। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই নিষ্পেষণ শিথিল হয়ে গেল। রাজার অশক্ত হাত খসে পড়ল চাঁদের গলা থেকে। তার দেহে আর শক্তি নেই। রাজার ঠোঁট দুটো শুধু মৃদু মৃদু কাঁপতে লাগলো। বিড়বিড় করে কি যেন বলতে লাগলেন তিনি। ঘটনার আকস্মিকতায় চাঁদ বিস্মিত হলেও তারপরই আশার একটা রূপলি রেখা ঝিলিক দিয়ে উঠল চাঁদের মনে। তার মানে আছে জীবনের স্পন্দন। তার চিন্তা যাত্রাভিমান এখনো সম্পূর্ণ নিঃশেষ হয়ে যায়নি। দীর্ঘ পথ পরিক্রমা, তপ্ত বালুকাময় প্রান্তরের মরু সূর্য সম্পূর্ণ শুষে নিতে পারেনি তার জীবনী শক্তি। যেভাবেই হোক রাজাকে সুস্থ করে তুলতেই হবে, কিন্তু কিভাবে? হঠাৎ চাঁদের মনে পড়ে গেল একটা আরকের কথা, মৃত সঞ্জীবনী আরক। চাঁদ বহুবিধ জ্ঞানের অধিকারী। সরস্বতী বন্দনার পাশাপাশি ভেষজ বিদ্যা, জ্যোতিষবিদ্যা এসব বিষয়েও তিনি চর্চা করেছেন। তিনি জন্মেছিলেন লাহোরে। সেখানেই এক বৈদ্য ব্রাহ্মণের কাছে চাঁদ শিখেছিলেন সেই আরক তৈরির কৌশল। বহু বছর আগেকার ঘটনা। চাঁদ তখনও পা রাখেননি দিল্লি আজমিরের দরবারে। স্মৃতিধর চাঁদের সে কৌশল আজও মনে আছে। কিন্তু আরক তৈরির উপকরণ তিনি এ দেশে জোগাড় করবেন কিভাবে?
তিনি চান না সেই আরক তৈরির পদ্ধতি জেনে যাক তুর্কিরা। মহামূল্যবান সেই আরকের গুণে মৃতদেহ প্রাণের সঞ্চার ঘটে। এই মুমূর্ষু মানুষটাকে কিভাবে সুস্থ করা যায় ভাবতে লাগলেন চাঁদ। রাজার ঠোঁট কাঁপছে, অনুচ্চ স্বরে কি যেন বলছেন তিনি। চাঁদ কান পাতলেন তার মুখের ওপর। অসংলগ্ন টুকরো টুকরো সংলাপ ঘোরের মধ্যে বলে চলেছেন রাজা। কখনো বলছেন, খান্ডেরাও, ওই যে তুর্কিটা পালাচ্ছে, ওকে পালাতে দিও না। কখনো বলছেন, চিত্তরাজ সমর সিংহ, তোমার শূলধারী সেনারা কোথায়? কখনো আবার বলছেন, রাজকুমারী, শক্ত করে ঘোড়ার কেশর চেপে ধরো, তোমায় মুক্ত করে নিয়ে যাচ্ছি। অচেতন অবস্থায় রাজার জীবনের নানা কাহিনী অস্পষ্ট প্রলাপ হয়ে বেরিয়ে আসছে। হঠাৎ রাজার একটা কথায় বিদ্যুৎ স্পৃষ্টের মতো চাঁদ চমকে উঠলেন। রাজা বললেন, চাঁদ বড় শেষে তুর্কিদের দলে ভিড়ল? ছি ছি, এ কি শুনছি আমি! যে চাঁদকে আমি আমার সবচেয়ে বড় বন্ধু বলে ভাবতাম, যাকে আমি ভ্রাতৃস্নেহে প্রতিপালিত করেছি, সেই চাঁদ বড় বিশ্বাসঘাতক। চাঁদ চমকে উঠে ভালো করে তাকালেন রাজার মুখের দিকে। না, সচেতন ভাবে নয়, ঘোরের মধ্যে এই কথাগুলো বলে উঠলেন রাজা। আর এরপরই দ্বাররক্ষী এসে তলোয়ারের হাতল দিয়ে ঠং ঠং শব্দে ঘা দিল দরজায়। চাঁদকে এবার যেতে হবে ঘর ছেড়ে। অচেতন রাজার কপালে পরম মমতায় একবার হাত বুলিয়ে চাঁদ উঠে দাঁড়ালেন। রাজা তখন বিড়বিড় করে বলে চলেছেন, আমৃত্যু রাজপুত রাজা কখনো চোখ নামায় না, আমি চোখ নামাবো না। একটা দীর্ঘশ্বাস ফেললেন চাঁদ। জাহান্নামের বাইরে এসে একটু অবাক হয়ে গেলেন চাঁদ। বখতিয়ার দাঁড়িয়ে আছেন। চাঁদকে দেখে ঘোড়া নিয়ে এগিয়ে এসে তিনি বললেন, চলো। চাঁদ বললেন, কোথায়? তিনি বললেন, আমার আস্তানাটা তোমাকে চিনে আসতে হবে তো। কাল থেকেই শিক্ষাদান শুরু করতে হবে, বেশি সময় নেই। কিছুদিনের মধ্যেই আবার হিন্দুস্তানের দিকে যাত্রা শুরু করব আমরা। প্রথমে যাব কনৌজে, তারপর দোয়াব বাংলা। বখতিয়ারের ইচ্ছা অনুযায়ী তার ঘোড়ার পাশে পাশে হাঁটতে লাগলেন চাঁদ। যেতে যেতে বখতিয়ার জিজ্ঞেস করলেন, তা দরবার কেমন দেখলে? চাঁদ বললেন, ভালো, তবে সুলতানের সামনে বেশ ভয় পেয়ে গেছিলাম আমি। দোয়াব বাংলা অভিযানের দায়িত্ব লাভের ব্যাপারটা সুলতানের কাছ থেকে মোটামুটি নিশ্চিত হয়ে যাওয়ায় তার কাছে বেশ কৃতজ্ঞ বখতিয়ার। তাই তিনি বললেন, সুলতান বেনজাম ভয়ঙ্কর মানুষ ঠিকই, কিন্তু তার চরিত্রে বেশ কিছু ভালো গুণও আছে। কি রকম? জানতে চাইলেন চাঁদ। বখতিয়ার বললেন, এই যেমন কোনো নেশা করেন না বিনসাম, পরিশ্রমী, আমাদের সব অনুশাসন নিজেও কঠোরভাবে পালন করেন। সবচেয়ে বড় কথা তার জেদ আর একগুঁয়ে মনোভাব, নইলে দিল্লি দখল তার পক্ষে সম্ভব হতো না। চাঁদ মন্তব্য করলেন, তা ঠিক উজির সাহেব, প্রথমবার পরাজয়ের পর তিনি যে ফিরে আসবেন তা আমরা ভাবিনি। বখতিয়ার সাহেব দাড়িতে হাত বুলিয়ে বললেন, দ্বিতীয়বার অভিযানের পিছনে যে গল্পটা আছে সেটা তোমায় সংক্ষেপে বলি। তোমাদের কাফের রাজারা তো প্রথমবার আমাদের পুরো বাহিনীকেই নিকেশ করে দিল। সেটা অবশ্য কখনোই হতো না যদি না আমাদের ঘোড়াগুলো তোমাদের হাতি নামক অদ্ভুত জীবটাকে দেখে ভয় পেয়ে যেত। আসলে হাতিগুলো না থাকলে কাফের রাজাটা দাঁড়াতেই পারতো না আমাদের সামনে, যেমন এবার হলো। চাঁদ সে যুদ্ধে নিজেও রাজার সঙ্গে হস্তিপৃষ্ঠে ছিলেন। হাতির ব্যাপারটা বিনসামের পরাজয়ের একটা কারণ হতে পারে ঠিকই, কিন্তু সবচেয়ে বড় কারণ রাজপুতদের বীরত্ব। একলিঙ্গদেবের উপাসক খড়গধারী যোদ্ধাদের সামনে দাঁড়াতেই পারেনি তুর্কি তলোয়ার। বিনসাম কোনো ক্রমে পালিয়ে বেঁচেছিলেন। আর দ্বিতীয়বারের যুদ্ধেও রাজা পরাজিত হতেন না যদি না বিনসাম যুদ্ধের রীতি লঙ্ঘন করতেন। রাজপুতরা
সূর্যাস্ত থেকে সূর্যোদয়ের আগে পর্যন্ত যুদ্ধ করেন না। এটা সনাতন রীতি তাদের। সারাদিন যুদ্ধক্ষেত্রে মৃত উভয় পক্ষের সৈন্যদের অন্তিম সংস্কার করার জন্য, মৃত বীরের প্রতি সম্মান শ্রদ্ধা প্রদর্শন করার জন্য এই নিয়ম। আর এই সুযোগটাই কাজে লাগিয়েছিলেন ধূর্ত বিনসাম। অতর্কিতে আক্রমণ হেনেছিলেন অন্ধকারে। পরাজিত হয়েছিল রাজপুত বাহিনী। এই কথা চাঁদ বলতে পারতেন বখতিয়ারকে, কিন্তু এ লোকটা চটে গেলে চাঁদের সমূহ বিপদ। তাই বখতিয়ারের বকবক তিনি শুনে যেতে লাগলেন। সে যুদ্ধে তো হারলাম আমরা, তারপর যাত্রা শুরু করলাম এই মুলুকের দিকে। সেদিন আমরা তাঁবু ফেলেছি খাইবার পথের ঢালের এক জঙ্গলে। সুলতানের সঙ্গী বলতে আমি, কুতুবুদ্দিন, তাজউদ্দিন আর মাত্র কয়েকজন সৈন্য। মাঝরাতে হঠাৎ বাঘের ডাকে ঘুম ভেঙে গেল। বিনসাম তাঁবু ছেড়ে বাইরে বেরোলেন, তার পিছনে আমরা। কিছু দূরে গিয়ে চাঁদের আলোতে দেখি এক অদ্ভুত দৃশ্য। জঙ্গলের মধ্যে একটা বড় গাছের গুড়ির চারপাশে চক্কর কাটছে একটা বিরাট বাঘ। অদ্ভুত ব্যাপার, গুড়ি ঘিরে এসে চক্কর দিচ্ছে কেন? আমরা আড়াল থেকে ব্যাপারটার কারণ খুঁজতে লাগলাম, আর এরপরই একটা ঘোত ঘোত শব্দ কানে এলো গুড়ির ভিতর থেকে। ব্যাপারটা এবার স্পষ্ট হলো, বন্য বরাহর ডাক। বাঘের তাড়া খেয়ে প্রাণীটা আশ্রয় নিয়েছে গাছের ফোকরে। তাকে ধরার জন্যই ঘুরছে বাঘ। এবার আর তার মুক্তি নেই। বাঘ কিভাবে শিকারটাকে ধরে তা দেখার জন্য আমরা অপেক্ষা করতে লাগলাম। গুড়িটাকে বের দিয়ে ঘুরেই চলেছে বাঘ। আর এরপরই এক আশ্চর্য কাণ্ড ঘটল। বাঘটা মনে হয় মুহূর্তের জন্য অসতর্ক হয়ে গিয়েছিল, আর সেই সুযোগে বরাহটা গুড়ি থেকে বিদ্যুৎ গতিতে ছুটে এসে তার খিরিচের মতো দাঁত দুটো বিধিয়ে দিল বাঘের পেটে। মুহূর্তের মধ্যে শিকারী পরিণত হলো শিকারে। আর এই ঘটনাটাই চোখ খুলে দিল বিনসামের। অতর্কিতে আক্রমণ হেনে পরাস্ত করতে হবে কাফেরদের। গজনি ফিরে এসেই আবার দ্রুত অভিযানে বেরিয়ে পড়লাম আমরা। তোমাদের কাফের রাজা দাঁড়াতেই পারল না তুর্কি তলোয়ারের সামনে। হ্যাঁ, তার খবর কি? কেমন দেখলে তাকে? কথা শেষ করে জিজ্ঞাসা করলেন বখতিয়ার। চাঁদ জবাব দিলেন, বিশেষ ভালো নয়, দেখা যাক কি করতে পারি। বখতিয়ার বললেন, তাড়াতাড়ি সারিয়ে তোলো কাফেরটাকে। যুদ্ধ জয়ের উপলক্ষে কদিনের মধ্যেই বিনসাম নিশানাবাজির আয়োজন করবেন। তোমাদের কাফের রাজাটাও তো নাকি ভালো তীর চালাতে পারে। সুলতান আজ দরবারে বলছিলেন তার তীরন্দাজি দেখবেন তিনি। এই বলে হাসতে লাগলেন বখতিয়ার। তার অলক্ষ্যে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন চাঁদ। আর কত পরিহাস করা হবে রাজাকে নিয়ে। তার চেয়ে এইসব ঘটনা ঘটার আগেই রাজার মুখে বিষ তুলে দিয়ে তার অভিশপ্ত জীবনের পরিসমাপ্তি ঘটাবেন তিনি। এই কথাটা ভাবার পরক্ষণেই চাঁদের মনে হলো, ছি ছি, এসব কি ভাবছি আমি? রাজার মৃত্যু কামনা করছি? যে গাথা আমি সারা জীবন ধরে রচনা করে গেলাম, তার শেষ পংক্তিতে কি লিখব আমি? লিখব আমি রাজার হত্যাকারী? তার চেয়ে আমার মৃত্যু ভালো। না না, যেভাবেই হোক রাজাকে সুস্থ করে তুলতে হবে, তারপর যা হয় হবে। আর এরপরই একটা বুদ্ধি এলো চাঁদের মাথায়। তিনি হঠাৎ বখতিয়ারকে বললেন, তাহলে কি দোয়াব অভিযানের ব্যাপারটা সত্যিই আপনার ওপর ন্যস্ত করলেন সুলতান? ব্যাপারটা পাকা হয়ে গেল? ঘোড়া চালাতে চালাতে বখতিয়ার বললেন, ব্যাপারটা তুমি তো দরবারে নিজের কানেই শুনলে, আবার উজবুকের মতো প্রশ্ন করছো কেন? চাঁদ বললেন, না মানে উজির সাহেব, অনুগ্রহ করে আমার দিকে একটু তাকাবেন। চাঁদের কথা শুনে ব্যাপারটা বুঝতে না পেরে থমকে দাঁড়িয়ে বখতিয়ার তাকালেন তার দিকে। মুহূর্তখানেক বখতিয়ারের চোখের দিকে তাকিয়ে চাঁদ বলে উঠলেন, সর্বনাশ, একলিঙ্গদেব আপনার মঙ্গল করুন। বখতিয়ার অবাক হয়ে বললেন, কি পাগলের মতো বকছো তুমি? চাঁদ মাথা নিচু করে বললেন, গুনহা নেবেন না উজির সাহেব,
কবিতা লেখার পাশাপাশি চিকিৎসা শাস্ত্রটাও আমার জানা আছে। আপনার চোখ দেখে আমার নিশ্চিত ধারণা হচ্ছে সন্ন্যাস রোগে আক্রান্ত হতে চলেছেন আপনি। ব্যাপারটা আপনাকে দেখার পরই মনে হচ্ছিল, কিন্তু কবুল করতে পারিনি। বখতিয়ার আরও আশ্চর্য হয়ে বললেন, তার মানে? সেটা আবার কি রোগ? চাঁদ জবাব দিলেন, সে ভয়ঙ্কর রোগ। মানুষ পাথর হয়ে যায়, হাত পা নাড়াতে পারে না, জিন্দা লাশ বনে যায়। ঠিক যেমন এখন রাজার অবস্থা। তিনি হয়তো ঠিক হলেও হতে পারেন, কিন্তু একবার কারো সন্ন্যাস রোগ হলে সে রোগ সারে না। আপনার শরীর কি একটু দুর্বল লাগছে? ঘোড়া থেকে নেমে পড়ে চাঁদের মুখের দিকে তাকিয়ে তার বক্তব্যের সত্যতা নিরূপণের চেষ্টা করতে লাগলেন বখতিয়ার। কদিন ধরে এই বখতিয়ারের শরীরটা একটু দুর্বল মনে হচ্ছে ঠিকই, কিন্তু সে তো দীর্ঘ পথ পরিক্রমার পরিশ্রমজনিত কারণে বলেই ভেবেছিলেন বখতিয়ার। তাহলে এই দুর্বল ভাবের আসল কারণ কি? চাঁদ এরপর হতাশ সুরে বললেন, আসলে আমার নসিবটাই মন্দ। ভেবেছিলাম উজির সাহেব বরাত ফিরিয়ে দেবেন এই কাফেরের। উজির সাহেব দোয়াবের সিংহাসনে বসবেন আর আমি হব আপনার সভাকবি। সে আর নসিবে নেই। বখতিয়ার ধন্দে পড়ে গিয়ে বললেন, তুমি কি সত্যি বলছো? বেতামিজি করলে গর্দান নেব। চাঁদ বিষণ্ণভাবে বললেন, হুজুরের মর্জি হলে এখনই নিন। হুজুরই যদি না থাকেন তবে এ মুলুকে তো যে কোনো দিন আমার কোতলের ফরমান হবে। তবে আমি এক বর্ণ মিথ্যা বলছি না। উজির সাহেব সন্ন্যাস রোগে পড়বেন। চাঁদের কথা বলার ধরন দেখে বখতিয়ার এবার আর ব্যাপারটাকে উড়িয়ে দিতে পারলেন না। তিনি বললেন, তাহলে কি করা যায়? চাঁদ বললেন, আপনি দরবারি হেকিম সাহেবকে ব্যাপারটা জানান। বখতিয়ার প্রথমে বললেন, ঠিক আছে, তাই করি। কিন্তু পরক্ষণে তিনি ভাবলেন, এই ব্যাপারটা যদি বিনসামের কানে চলে যায় তবে তিনি হয়তো দোয়াব অভিযানের দায়িত্ব অন্য কারোর হাতে তুলে দেবেন। বিশেষত যখন এই তাজ উদ্দিন আছে, তখন ব্যাপারটা ঘটতে কতক্ষণ। এই ব্যাপারটা চট করে মাথায় আসতেই বখতিয়ার চাঁদকে বললেন, আচ্ছা, তুমি কিছু করতে পারো না? চাঁদ একটু ভেবে নিয়ে বললেন, পারি। ভেষজ বিদ্যা আমারও জানা আছে, কিন্তু উজির সাহেব কি এই আমার ওপর বিশ্বাস রাখবেন? তবে কিছু জিনিস জোগাড় করে দিতে হবে আমাকে, কিছু লতা পাতা, শিকড়, ধাতু ইত্যাদি। উজির সাহেবকে যদি সুস্থ না করতে পারি তবে গর্দান জামিন রইল। বখতিয়ার বললেন, সেই ভালো। নিজের ব্যাপারে আমি দরবারি হেকিমকে জড়াতে চাই না। আমার চেনা অন্য এক বুড়ো হেকিম আছে, তার থেকে জিনিসগুলো জোগাড় করবো আমি। তুমি বলো কি কি লাগবে, তবে সাবধান, এ ব্যাপার যেন কাকপক্ষী টের না পায়। চাঁদ জবাব দিলেন, আপনি নিশ্চিন্তে থাকুন উজির সাহেব, তবে যত শীঘ্র সম্ভব জিনিসগুলো জোগাড় করে দিন। কিছু সময় পর চাঁদ পৌঁছে গেলেন বখতিয়ারের বাড়িতে। ওষুধ তৈরির জন্য যা যা উপকরণ লাগবে তা লিখে দিলেন বখতিয়ারকে। সেই ফর্দে কিছু অপ্রয়োজনীয় জিনিসের কথাও লিখলেন চাঁদ, যাতে সেই হেকিম বা বখতিয়ার আসল ব্যাপারটা আর ধরতে না পারেন। মাঝে বেশ কটা দিন কেটে গেছে। অন্য দিনের মতো সেদিনও সূর্য মাথার ওপর ওঠার আগেই চাঁদ রওনা হলেন জাহান্নুমের উদ্দেশ্যে। কদিন ধরে রোজ সকালে তিনি উপস্থিত হন ঘাউর ফাটকে। দ্বীপ্রহর পর্যন্ত সেখানে সময় কাটিয়ে বিকালে যান বখতিয়ারের আস্তানায় তাকে বাংলা পাঠদানের জন্য। আর রাতে নিজের আস্তানায় ফিরে আরক তৈরির কাজে মন দেন। কিছুটা হলেও চাঁদের মন উৎফুল্ল, কারণ তার আরক কাজ দিতে শুরু করেছে। রাজার শরীরের ঘাগুলো শুকিয়ে আসছে, হাত পা নাড়ছেন তিনি। মাঝে একবার নিজে থেকে উঠে বসারও চেষ্টা করেছিলেন, প্রলাপও আর বকছেন না। তবে এখনো তিনি কোনো কথা বলেননি। সুস্থতার সব লক্ষণ ধীরে ধীরে পরিস্ফুট হচ্ছে
তার শরীরে। ভাগ্যিস বখতিয়ার আরক তৈরির জিনিসগুলো জোগাড় করে এনে দিয়েছিলেন। তাকেও আরক প্রস্তুত করে প্রত্যহ দিয়ে আসছেন চাঁদ। তা পান করে বখতিয়ারও বেশ চনমনে হয়ে উঠেছেন। মেজাজটাও খোশ হয়ে উঠছে। একই আরক, সেটাও বলবর্ধক, কিন্তু তা মৃত সঞ্জীবনী আরক নয়। আরক প্রস্তুত করার পর চাঁদ বখতিয়ারের জন্য একটা অংশ আলাদা করে রেখে বাকি অংশে রক্ত মিশিয়ে সেই আরককে পরিণত করেন মৃত সঞ্জীবনীতে, যা সুস্থ করে তুলছে রাজাকে। নিজেরই রক্ত আরকে মেশাচ্ছেন চাঁদ। যে রক্তে মিশে আছে রাজার ঋণ, সে ঋণ শোধ করার চেষ্টা করছেন চাঁদ। মনটা একটু ভালো বলে চাঁদ ভাবছিলেন রাতে সময় সুযোগ করে কাগজ কলম নিয়ে লিখতে বসবেন। বহুদিন লেখার সুযোগ পাননি তিনি। লিখতে না পারার কারণে চাঁদের বুকের ভেতর একটা চাপা যন্ত্রণা কাজ করছে। কারণ লেখাটাই তো তার আসল কাজ। সে কাজ থেকে বঞ্চিত হয়ে আছেন তিনি। বহু যুগ আগে চাঁদের নাম ছিল চাঁদ ভট্ট। নিতান্ত অখ্যাত লাহোরের এক ভট্ট কবি চাঁদ ভট্ট। তারপর এক রাতে স্বপ্নে দেবী সরস্বতী চাঁদকে বরদান করলেন। চাঁদ ভট্ট তার নির্দেশে শ্লোক লেখা শুরু করলেন। দেবীর বর লাভ করেই চাঁদ ভট্ট থেকে তিনি পরিচিত হলেন চাঁদবর, চাঁদবরদাই নামে। তারপর থেকে কত সহস্র শ্লোক রচনা করেছেন চাঁদ। তার কলম থেমে থাকলে যন্ত্রণা তো হবেই। কি লিখবেন সে ব্যাপারে ভাবতে ভাবতে চাঁদ একসময় পৌঁছে গেলেন ঘাউর ফাটকে। চাঁদ এখন এখানে নিয়মিত আসা যাওয়া করছেন বলে রক্ষীরা তার মুখ চিনে গেছে। কিন্তু তা বলে তাদের যে ভাবের পরিবর্তন হয়েছে তা নয়। তাদের সেই একই হিংস্র চাহনি, একই রকম কঠিন মুখভঙ্গি। শুধু একটা ব্যাপার এই যে চাঁদকে তারা আর তেমন জিজ্ঞাসাবাদ করে না। চাঁদ ফাটকের সামনে উপস্থিত হলে তারা বাক্য ব্যয় না করে লোহার দরজা খুলে দেয়। এর পিছনে অবশ্য আরও একটা কারণ আছে। চাঁদ তার কাফের পোশাক পাল্টে ফেলেছেন। তিনি এখন লম্বা ঝুলের আফগানি জোব্বা পরা শুরু করেছেন। মাথায় পারসিক কায়দায় পাগড়ি বাঁধছেন গজনীর লোকদের মতো। সর্পিল সুরঙ্গ আকৃতির অলিন্দ, দুপাশে সারবদ্ধ অন্ধকূপ, সেসব পার হয়ে চাঁদ গিয়ে দাঁড়ালেন সেই পাথুরে ঘরের সামনে। প্রহরী দরজা খুলে দিল। চাঁদ পা রাখলেন আধো অন্ধকার ঘরে। পিছনে দরজা সশব্দে বন্ধ হয়ে গেল। মাথার ওপর ফোকর গলে আসা মৃদু আলোতে এক অদ্ভুত দৃশ্য দেখলেন চাঁদ। রাজা দেওয়ালের গায়ে হেলান দিয়ে উঠে বসেছেন। সম্ভবত দরজা খোলা বন্ধ হওয়ার শব্দ শুনেই তিনি বুঝতে পেরেছেন ঘরে কেউ ঢুকেছে। চাঁদকে অবাক করে দিয়ে তিনি বললেন, আমি কোথায়? একটু ইতস্তত করে চাঁদ জবাব দিলেন, গজনীতে। এটা গজনী মুলুক। গজনী মুলুক? বিড়বিড় করে কথাটা বার কয়েক বললেন রাজা। চাঁদ তার জোব্বার মধ্যে লুকিয়ে রাখা আরকের পাত্রটা বার করে রাজার সামনে গিয়ে দাঁড়ালেন। কিন্তু তার লঘু পদশব্দ টের পেলেন রাজা। তিনি প্রশ্ন করলেন, তুমি কে? থমকে গেলেন চাঁদ। তার বুক এবার কাঁপতে শুরু করেছে। নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইলেন তিনি। জবাব না পেয়ে রাজা বলে উঠলেন, জবাব দিচ্ছ না কেন? তুমি জানো কে আমি? আমি রাজা, শাকম্ভর রাজ্যের রাজা। দিল্লি আজমির আমার রাজধানী। হতে পারে আমি তরারির যুদ্ধে পরাজিত, তোমাদের সুলতান আমাকে শিকলবন্দি করে রেখেছে, কিন্তু রাজা রাজাই থাকে। তোমাদের সুলতানও স্বয়ং আমার মাথা তাঁর সামনে ঝোঁকাতে পারেননি, আর তুমি সামান্য প্রতিহার আমার কথা জবাব দিচ্ছ না? চাঁদ এবার অনুচ্চ স্বরে ভয়ে ভয়ে বললেন, আমি চাঁদ, চাঁদবর। চাঁদবর! মুহূর্তের মধ্যে একটা চরম ঘৃণার ভাব ফুটে উঠল রাজার ক্ষতবিক্ষত মুখমণ্ডলে। ঠিক
এই ভয়টাই করছিলেন চাঁদ। এরপর ধীরে ধীরে একটা ব্যঙ্গের হাসি ফুটে উঠল রাজার ঠোঁটের কোণে। তিনি বললেন, সুলতানের দরবারি হয়ে কেমন লাগছে চাঁদবর? আমি তো তোমায় তেমন কিছু দিতে পারিনি। মইজুদ্দিন নিশ্চয়ই দিচ্ছে। কত মোহর পাচ্ছ বলো? তা তোমাকে কি এখনো চাঁদবরই বলবো, না কি নাম বদলে এখন তুমি চাঁদ উদ্দিন হয়েছ? চাঁদ জবাব দিলেন, আমি এখনো চাঁদবরই আছি। রাজা আবার ব্যঙ্গ করে বললেন, হো, এখনো চাঁদবরই আছো? আর এরপরেই রাজা সক্ষোভে বলে উঠলেন, ছি ছি চাঁদবর, তুমি একবার ভাবলে না রাজার কথা, দেশের মাটির কথা, তরারি প্রান্তরে যে 1,00,000 রাজপুত বীর শহীদ হলো তাদের কথা? তুমি কি দেখনি সেনাপতি খণ্ডেরাওকে? দেখনি চিতরাজ সমর সিংহকে? দেখনি যুদ্ধক্ষেত্রে 14 বছরের বালক কল্যাণ সিংহর আত্মবলিদান? চোখ থাকতেও আমার আগেই কি তুমি অন্ধ বধির হয়ে গেছিলে? নইলে কেন তুমি দেখতে পেলে না সেসব আত্মবলিদান, শুনতে পেলে না অসহায় রাজপুত রমণীদের ক্রন্দন? ছি চাঁদবর, ছি! কথাগুলো বলার পর ঘৃণায় ক্রোধে কেঁপে উঠল রাজার শরীর। তার গায়ে লোহার শিকলগুলো ঝনঝন শব্দে বেজে উঠল। চাঁদ নিশ্চুপ হয়ে রইলেন। তিনি কি জবাব দেবেন ঠিক বুঝতে পারছেন না। একটু থামার পর রাজা আবার সক্ষোভে বললেন, মহিজুদ্দিনের চোখে চোখ রেখে তার সামনে মাথা না ঝুঁকিয়ে কথা বলায় তার অনুচরেরা যখন তপ্ত লৌহ শলাকা দিয়ে আমার দুচোখ অন্ধ করে দিল, তখনও আমার তেমন যন্ত্রণা হয়নি। আঘাত ক্ষত তো রাজপুত রাজার ভূষণ, যুদ্ধক্ষেত্রেও তা হতে পারত। কিন্তু যখন আমাকে শিকল বেঁধে মইজুদ্দিনের সামনে হাজির করা হলো, তখন যে ভিড়ের মাঝে এক ঝলক তোমাকে দেখে যে যন্ত্রণা পেয়েছিলুম, তার তুলনায় লৌহশলাকার যন্ত্রণা কিছুই নয়। যুদ্ধক্ষেত্র থেকে তুমি হঠাৎই অদৃশ্য হয়ে গেলে, তারপর তোমাকে আমি দেখতে পেলাম মহিজুদ্দিনের দরবারে। এ দেখার চেয়ে মৃত্যুও ভালো ছিল। চাঁদ আর চুপ করে না থাকতে পেরে বললেন, মহিজুদ্দিনের তাঁবুতে তুমি আমাকে সেদিন দেখিয়েছিলে ঠিকই, কিন্তু আমি ওদের দলে গিয়ে যোগ দিইনি। দিল্লির চক থেকে ওরা আমাকে ধরে ফেলে। আমি যুদ্ধক্ষেত্র থেকে বাড়ি ফিরছিলাম আমার 10 ছেলেকে নিয়ে আবার যুদ্ধক্ষেত্রে ফিরে যাওয়ার জন্য। আমি তো কোনো কাজে আসতাম না, তারা তোমার কাজে আসবে এই ভেবে পথের মাঝে ধরা পড়ে গেলাম। হাজির হলাম মইজুদ্দিনের শিবিরে। জল্লাদ যখন তোমার চোখ দুটো গেলে দিল, তখন তুমি কোনো শব্দ করনি, কিন্তু ভিড়ের মধ্যে থেকে যে আর্তনাদটা শোনা গেছিল সেটা আমারই। মনে হচ্ছিল সে যেন আমার চোখে শলাকা ঢুকিয়ে দিল। রাজা চিৎকার করে উঠলেন, মিথ্যে কথা! কেন তুমি সে সময় পারতে না কারোর কোষ থেকে একটা তলোয়ার টেনে নিয়ে মইজুদ্দিনের দিকে ছুটে যেতে? কেন পারলে না? কিসের লোভে? নারী রত্ন, নাকি স্বর্ণ মুদ্রা, নাকি মৃত্যু ভয়ে? চাঁদ বললেন, বহু যুদ্ধক্ষেত্রে আমি তোমার সঙ্গে থেকেছি ঠিকই, কিন্তু তখনও আমার হাতে কলমই থাকতো। অস্ত্র বলো, শস্ত্র বলো, সবই আমার কলম। আমি তো তলোয়ার ধরতে শিখিনি কোনোদিন। কিভাবে আমি ছুটে যেতাম মইজুদ্দিনের দিকে? আর নারী বা অর্থের লোভ কোনোটাই আমার নেই। মনে আছে একবার যখন তুমি নাগর রাজ্যে এক ভাঙা দেউলের নিচ থেকে 5 কোটি স্বর্ণ মুদ্রা উদ্ধার করলে? তখন তুমি আমাকে তার অর্ধেক প্রদান করতে চেয়েছিলে। আমি তোমার সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে তার সৈন্যদের মধ্যে বিলিয়ে দিতে বলেছিলাম। তাহলে কি কারণ? একটু চুপ করে থেকে চাঁদ বললেন, মৃত্যু ভয় কিছুটা বলতে পারো। রাজপুতের মৃত্যু ভয়? তুমি কি দেখনি কল্যাণ সিংহকে কিভাবে অতটুকু বালক হাসতে হাসতে তরারি প্রান্তরে প্রাণ দিল? কোথা থেকে সে ওই সাহস সঞ্চয় করল? সে সাহস তাকে জুগিয়েছে তার ধমনীতে প্রবাহিত রাজপুত রক্ত। সে রক্ত কি নেই তোমার শরীরে? চাঁদ জবাব দিলেন, আছে, তবে মৃত্যু ভয়ও আছে। কিন্তু সে ভয় নিজের জন্য নয়, তুমি তা জানো। তোমার
জীবন গাথা লিখছি আমি। তোমার শৌর্য, বীর্য, সংগ্রাম, আত্মত্যাগ আমি শ্লোকের মাধ্যমে লিপিবদ্ধ করে যাচ্ছি ভবিষ্যতের পৃথিবীর জন্য। যা পাঠ করে ভবিষ্যতে রাজপুতরা উদ্বুদ্ধ হবে মাতৃভূমি রক্ষার্থে সংগ্রামে, আত্মবলিদানে। সে কাজ এখনো সামান্য কিছুটা বাকি আছে। তাছাড়া সুলতানের দলে মিশে গিয়ে আরও একটা সম্ভাবনাকে এখনো বাঁচিয়ে রেখেছি আমি। কিসের সম্ভাবনা? এবার কিছুটা যেন নরম শোনালো রাজার গলা। চাঁদ বললেন, তোমাকে বাঁচিয়ে রাখার সম্ভাবনা। দিল্লি থেকে এই গজনী, এই দীর্ঘ পথ পরিক্রমায় দিন রাত সব সময় তোমার পাশে পাশে কাটিয়েছি আমি, অচৈতন্য সংজ্ঞাহীন এক মানুষের পাশে। তোমার পরিচর্যার সুযোগ পেয়েছি আমি, প্রবেশ করতে পেরেছি এই অন্ধ কুঠুরিতে। মইজুদ্দিনের শিবিরে মিশে না গেলে এই সুযোগ পাওয়া যেত না। কিন্তু আমাকে বাঁচিয়ে রেখে কি লাভ? একটা অন্ধ পঙ্গু মানুষ আমি। রাজ্য নেই, ধনুক নেই, সৈন্য নেই, কেউ নেই। তরারির অভিশপ্ত প্রান্তরে সব হারিয়ে গেছে আমার। মইজুদ্দিনের দয়ার উপর নির্ভর করে আমি বেঁচে আছি, এই কথা ভাবতেই ঘৃণায় শিউরে উঠছে সর্বাঙ্গ। চাঁদবর, যদি সত্যি আমার প্রতি তোমার সামান্যতম ভালোবাসা থাকে, তবে তুমি আমাকে বিষপাত্র এনে দাও। আমাকে এই অভিশপ্ত জীবন থেকে তুমি মুক্তি দাও। আমার পূর্বপুরুষরা স্বর্গ থেকে আশীর্বাদ করবেন তোমাকে। চাঁদ প্রত্যুত্তর দিলেন, তুমিই তো একদিন বলতে আমৃত্যু রাজপুতদের সংগ্রাম শেষ হয় না। এখনো তোমার সবকিছু হারিয়ে যায়নি। তোমার যাত্রাভিমান, তোমার ক্ষত্রিয় রক্ত, তোমার তেজ। তাছাড়া এ মুলুকে দুজন তোমার সঙ্গে আছি, চাঁদবর আর গজরাজ। গজরাজ? তার নামটা শুনে এত কষ্টের মধ্যেও রাজার মুখে হাসি ফুটে উঠল। চাঁদ বললেন, হ্যাঁ, সেও আছে এখানে। তপ্ত মরুভূমি অতিক্রম করে সেই তোমাকে এখানে বয়ে এনেছে। সারাটা পথ আমাকে ছাড়া কাউকে কাছে ঘেঁষতে দেয়নি। তোমার অচৈতন্য শরীরে পরম মমতায় সুর বুলিয়েছে সারাটা পথ। অবিরত অশ্রু গড়িয়ে পড়েছে তার দু চোখ বেয়ে। গজরাজ কথা বলতে পারে না, কিন্তু তোমার প্রতি ওর কি অসীম ভালোবাসা, ঠিক যেন পিতা পুত্রের সম্পর্ক। গজরাজের কথা শুনেই রাজা বেশ উৎফুল্লভাবে বললেন, ওকে তো আমি পুত্রস্নেহেই মানুষ করেছি। সেই কত যুগ আগে সুদূর সিংহল থেকে ওকে ছোট্ট অবস্থায় আনা হয়েছিল। তারপর থেকে তো ও আমার কাছেই মানুষ। তোমার মনে আছে চাঁদবর, ছোটবেলায়ও তোমাকে দেখলেই ওর ছোট সুর দিয়ে তোমাকে কেমন উত্ত্যক্ত করত? মনে আছে ওর পিঠে চেপে আমরা দুজন নগর পরিদর্শনে বেরোতাম? চাঁদ বললেন, জানো, ওরা প্রচার করেছে তুমি আর জীবিত নেই। লাহোরে হত্যা করা হয়েছে তোমাকে। তোমার পোশাক পরিয়ে একটা মুন্ডহীন দেহ ওরা টাঙিয়ে রেখেছিল লাহোরের রাজপথে। লাহোর থেকে গজনি আসার পথে সুযোগ পেলেই আমি কাগজের টুকরো ফেলতে ফেলতে এসেছি। তাতে লিখেছি তোমার জীবিত থাকার খবর। কি হবে ওতে? যদি রাজপুতরা জানতে পারে তোমার জীবিত থাকার সংবাদ, যদি সে সংবাদ পেয়ে জোট বেঁধে মুক্ত করতে পারে দিল্লি, যদি তুমি কোনো দিন ফিরে গিয়ে পুনরুদ্ধার করতে পারো তোমার রাজ্য। চাঁদ এরপর আরকের পাত্রটা রাজার হাতে দিয়ে বলল, এটা এবার পান করো, মৃত সঞ্জীবনী আরক। দ্রুত আরোগ্য লাভ করতে হবে তোমাকে। পাত্রটা হাতে নিয়ে চাঁদের কথা শুনে রাজা চমকে উঠে বললেন, মৃত সঞ্জীবনী আরক? তুমি না আমাকে একবার বলেছিলে এই আরকে রক্ত মেশানো থাকে? এই কার রক্ত পান করার জন্য আমার হাতে আরক তুলে দিচ্ছ তুমি? চাঁদ মৃদু হেসে বললেন, তুমি নিশ্চিন্তে পান করো। এ রক্ত গজনি মুলুকের কারণ নয়, চাঁদবরের রক্ত। রাজা কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে ধীরে পান করে নিলেন আরক। আর এরপরেই দরজা খোলার শব্দ শোনা গেল। চাঁদের কক্ষ ত্যাগের সময় হয়ে গেছে। আরকের পাত্রটা চাঁদ তাড়াতাড়ি
পোশাকের ভিতর লুকিয়ে ফেললেন। রাজা এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। হাঁটা চলা কথাবার্তা প্রায় স্বাভাবিক হয়ে এসেছে তার। চাঁদের অনুমান আর দিন তিনের মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন রাজা। কিন্তু তারপর মাঝে মাঝেই একটা অশুভ আশঙ্কা চাঁদের মনে কাজ করে। রাজার সঙ্গে তার সেই প্রথম কথোপকথনের পর আরও বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেছে। নানা কথাবার্তা হয় দুজনের মধ্যে, কখনো ফেলে আসা সোনালী অতীতের গল্প, কখনো বা রাজা জিজ্ঞেস করেন গজনীর খবরাখবর। চাঁদ সাধ্যমতো তার প্রশ্নের জবাব দেন। কথাবার্তার সময় কখনো কখনো রাজা বাচ্চা ছেলেদের মতো উৎফুল্ল হয়ে ওঠেন, কখনো আবার প্রচণ্ড ঘৃণায় ক্রোধে ফুঁসে ওঠেন অসহায় রাজা। অভিসম্পাত দেন নিজের ভাগ্যকে। একটা কথা তিনি প্রায়শই জিজ্ঞেস করেন, এই গজনী নগরী কি আমার দিল্লির চেয়ে বেশি সুন্দর? চাঁদ জবাব দেন, না রাজা, দিল্লি নগরীর মতো এদেশে প্রাণের উচ্ছলতা, মহার্ঘ প্রাসাদের জৌলুস কিছুই নেই। এ নেহাতি প্রাণহীন রুক্ষ এক মরু শহর। দিল্লির মতো রাজাও এখানে নেই, বৈভবও নেই। বেনসামের দরবার তো যে কোনো রাজপুত ভূস্বামীর কক্ষের চেয়েও নগণ্য, আর দিল্লির দরবারের সঙ্গে তার কোনো তুলনাই চলে না। চাঁদের কথা শুনে খুশি হন রাজা। স্মৃতির সরণি বেয়ে তিনি চলে যান অতীতে। তার শূন্য অক্ষি কোঠরে ধরা দেয় দিল্লির দরবার প্রাসাদের জৌলুস, আজমির হ্রদের শ্বেতমর্মর সোপান শ্রেণী, আলোক প্রদীপ মালায় ঝলমল করা রাতে দিল্লির চক বাজার, যেখানে তিনি অতিবাহিত করেছেন তার সোনালী জীবন যৌবন। চাঁদ আবার লিখতে শুরু করেছেন। রাজার গজনীর বন্দি জীবন তিনি শ্লোকের মাধ্যমে ধরে রাখছেন ভবিষ্যতের জন্য। লিখছেন তার দেখা এই মরু শহরের কথা। চাঁদের বুকের ভার কিছুটা লাঘব হচ্ছে এতে, কিন্তু ইদানিং চাঁদের দেহ বেশ কিছুটা দুর্বল হয়ে পড়েছে। আরক তৈরির জন্য রোজ বেশ কিছুটা করে রক্তক্ষরণ হয়। তার উপর সারা রাতই প্রায় জেগে কাটান। দ্বিতীয় প্রহর পর্যন্ত আরক প্রস্তুত করে তিনি লিখতে বসেন। যখন শুতে যান তখন শুকতারা ফুটে উঠেছে। কিছুক্ষণের মধ্যেই গজনী মিনার থেকে ছড়িয়ে পড়ে আজানের সুর। সঙ্গে সঙ্গে উঠে পড়েন চাঁদ। নিজের গৃহস্থালির কাজ সাঙ্গ করে তিনি ছোটেন জাহান্নুমের দরজায়। দ্বিপ্রহরে কদিন ধরে আবার যেতে হচ্ছে গজরাজের কাছে, তারপর সেখান থেকে বখতিয়ারের বাড়ি। বিশ্রামহীন চাঁদের শরীর দুর্বল তো হবেই। এর মাঝে কদিন আগে আর একবার সুলতানের দরবারে ডাক পড়েছিল চাঁদের। বখতিয়ারের সঙ্গে চাঁদ সেখানে গেছিলেন। তিনি ভেবেছিলেন বেনসাম হয়তো তার ন্যস্ত কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজ খবর নেবেন। চাঁদ দরবারে হাজির হয়ে দেখলেন ব্যাপারটা অন্য। বেনসাম সেসব প্রসঙ্গ তুললেনই না। ঘটনাটা হলো, বেনসাম গজরাজের পিঠে সওয়ার হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তিনি খেয়াল করেছেন ঘোড়ার থেকে হাতি অনেক বেশি নিরাপদ। শত্রুর অস্ত্রের আঘাত সবসময় হাতির পিঠ পর্যন্ত পৌঁছয় না, যা পৌঁছয় তা হলো তীর। তার থেকেও রক্ষা পাওয়ার জন্য গজরাজের পিঠে বেনসাম সওয়ার হওয়ার আগ্রহ প্রকাশের সঙ্গে সঙ্গে বানানো হয়েছে ইস্পাতের জালের তৈরি এক খাঁচা। তাতে ঢুকে বসলে তার ভিতর থেকে তীর ছোড়া যাবে, কিন্তু বাইরের কোনো আঘাতই স্পর্শ করতে পারবে না বেনসামকে। হাওদার উপর দুর্ভেদ্য দুর্গের মতো হবে জায়গাটা। কিন্তু খাঁচাটা বানানো হলেও সেটা গজরাজ তার পিঠে কিছুতেই তুলতে দিচ্ছিল না। কেউ তার কাছে গেলেই ক্রুদ্ধ চিৎকারের সঙ্গে মুগুরের মতো সুর আন্দোলিত করছিল, ছিঁড়ে ফেলতে চাইছিল পায়ের বেড়ি। হাতি নামের প্রাণীটাকে এমনিতেই এ মুলুকের লোকে বিস্ময়ের চোখে দেখে। তার উপর গজরাজের ওই মূর্তি দেখে তার কাছে ঘেঁষতে সাহস পাচ্ছিল না কেউ। আর সেজন্যই ডাক পড়েছিল চাঁদের। তার নিজস্ব একটা হাতি ছিল দিল্লিতে।
তার নাম গণপতি। রাজাই চাঁদকে দান করেছিলেন হাতিটা। হাতির স্বভাব সম্পর্কে কিছুটা জ্ঞান চাঁদের আছে। তাছাড়া চাঁদকেই গজরাজ তার কাছে যেতে দেয়, পছন্দও করে। বিনসামের নির্দেশে গজরাজকে শান্ত করে তার পিঠে খাঁচাটা তুলিয়ে এসেছেন চাঁদ। সুলতানই তাকে নির্দেশ দিয়েছেন রোজ একবার গজরাজের কাছে গিয়ে তার অবস্থা লক্ষ্য করার জন্য। পিঠের সেই ইস্পাতের খাঁচা সমেত গজরাজকে এখন এনে রাখা হয়েছে নগরীর প্রধান আস্তাবলের পাশে এক জায়গাতে। চাঁদ রোজ একবার করে দেখে আসছে তাকে। প্রাণীটার কাছে চাঁদ উপস্থিত হলেই অদ্ভুত শান্ত হয়ে যায় সে। সুর দিয়ে চাঁদের গা থেকে কার যেন গন্ধ শোকার চেষ্টা করে। হয়তো পায় কোনো গন্ধ। জাহান্নুম থেকে সদ্য বেরিয়ে আসা চাঁদের গায়ে হয়তো মিশে থাকে তার গন্ধ। গজরাজ যাকে খুঁজছে, শোকা শেষ হলে গজরাজ নিজের কপালে সুর ঠেকিয়ে কার উদ্দেশ্যে যেন প্রণাম জানায়। জাহান্নুম থেকে বেরিয়ে গজরাজের সঙ্গে সাক্ষাৎ করে চাঁদ যখন বখতিয়ারের বাড়িতে গেলেন, তখন বাড়ির পেছনের ফাঁকা জমিতে ধনুক নিয়ে লক্ষ্যভেদ অনুশীলন করছিলেন বখতিয়ার। চাঁদ সেখানে উপস্থিত হতেই তিনি এগিয়ে এসে বললেন, আজ আর পাঠ নেব না, বুঝলে চাঁদ। 3 দিন পরই তো নিশানাবাজি, আমাকেও যোগ দিতে হবে, তাই অনুশীলন করতে হবে। বলা যায় না, বিনসামকে খুশি না করতে পারলে হয়তো তিনি দোয়াব অভিযানের দায়িত্বটাই অন্য কারো হাতে তুলে দেবেন। এরপর তিনি চাঁদের মুখের দিকে তাকিয়ে বললেন, তোমাকে কদিন ধরে কেমন ফ্যাকাশে লাগে কেন? যেন খুন নেই শরীরে। চাঁদ আসল ব্যাপারটা চেপে গিয়ে শুধু বললেন, ও কিছু নয়, আসলে একটু ছোটাছুটি করতে হচ্ছে তো, তাই এরকম লাগছে। বখতিয়ার বললেন, আজই তোমার ব্যাপারে কথা হচ্ছিল দরবারে। সুলতান তোমার কাজকর্মের ব্যাপারে খবর নিয়ে খুশি। আমি অবশ্য সেসব কথা তাঁর কানে পৌঁছে দিয়েছি। আরও একটা কাজের দায়িত্ব বাড়লো তোমার। নিশানাবাজির দিন তুমি হাতিটাকে শহরের বাইরে যে মাঠে খেলা হবে সেখানে নিয়ে যাবে। খেলা শেষে ওর পিঠে চেপেই প্রাসাদে ফিরবেন বিনসাম। তুমি তাকে নিয়ে আসবে। কোনো তাকলিফ হলে কিন্তু গর্দান যাবে তোমার। হাতিটার নাম বদলে বিনসাম তার নতুন নামকরণ করেছেন, শাহবাজ। এবার থেকে ওই নামেই ডাকা হবে প্রাণীটাকে। চাঁদ বললেন, তার মানে মাহুতের কাজটাও করতে হবে আমাকে? বখতিয়ার বললেন, তবে একটা কাজের দায়িত্ব বোধহয় কমে যাচ্ছে তোমার। তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। চাঁদ জানতে চাইলেন, কি কাজ? ধনুকের ছিলা ঠিক করতে করতে বখতিয়ার বললেন, তোমাকে আর বেশি দিন গৌর ফাটকে যেতে হবে না। চাঁদের বুকের ভিতর রক্ত ছলকে উঠল। মুখের ভাব স্বাভাবিক রেখে তিনি বললেন, হুজির সাহেবের কথা ঠিক বুঝতে পারছি না। বখতিয়ার হেসে বললেন, তোমার রাজার এন্তেকাল এসে গেছে। নিশানাবাজির দিন তাকেও ময়দানে নিয়ে যাওয়া হবে। খেলা শেষে জল্লাদ তার গর্দান নেবে। কাফেরকে তো আর নগরের ভিতর দাফন করা যাবে না, সেখানেই বালি চাপা দেওয়া হবে। চাঁদ বলে উঠলেন, কিন্তু সুলতান তো তাকে সুস্থ করে তুলতে বলেছিলেন, তাহলে হঠাৎ? বখতিয়ার জবাব দিলেন, বিনসাম বলেছিলেন বটে, তাঁর ইচ্ছা ছিল কাফেরটাকে সুস্থ করে তুলে তাকে নিয়ে তামাশা করার। ঠিক যেমন বাঘ সিংহকে খাঁচায় পুরে লোহার শিক দিয়ে খুঁচিয়ে তামাশা দেখানো হয়। কিন্তু তা আর করা গেল না। বিশেষ একটা কারণে মত বদলেছেন বিনসাম। কি কারণ উজির সাহেব? বখতিয়ার বললেন, দিল্লি থেকে গুপ্তচর খবর এনেছে কাফের রাজাটার বেঁচে থাকার খবরটা কিভাবে যেন ছড়িয়ে পড়েছে। সামন্ত রাজারা খবর পেয়েছে কাফেরটাকে গজনী মুলুকে নিয়ে এসেছেন বিনসাম। তাই তারা জোট বেঁধে বিদ্রোহের পরিকল্পনা করছে। এজন্য বিনসাম আর তাকে বাঁচিয়ে রাখতে চান না। কাফেরের কাটা মুন্ডু দিল্লির চকে টাঙিয়ে রাখার জন্য পাঠিয়ে দেওয়া হবে, যাতে আর কেউ বিদ্রোহ করতে সাহস না পায়। চাঁদ বুঝতে পারলেন যাত্রাপথে ফেলে আসা তার কাগজগুলোই রাজার সংবাদ পৌঁছে দিয়েছে উপযুক্ত ব্যক্তিদের কাছে।
কিন্তু তার ফলে যে হঠাৎ এই ভয়ঙ্কর বিপদ নেমে আসবে তা তিনি ধারণা করেননি। মাথা নিচু করে দাঁড়িয়ে রইলেন চাঁদ। বখতিয়ার তাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বললেন, কি ভাবছো? কাফেরটার ব্যাপার নিয়ে কষ্ট আমারও হচ্ছে। তামাশাটাই তো মাঠে মারা গেল। ভেবেছিলাম বাচ্চা কাচ্চাদের নিয়ে যাব বাঘের খেলা দেখাতে। ওকে খোঁচা দেওয়ার জন্য ছোট ছোট বল্লম পর্যন্ত বানিয়ে ফেলেছিল ছেলেরা। এরপরই বখতিয়ার বললেন, ও, আর একটা কথা তো তোমায় বলাই হয়নি। নিশানাবাজির মাঠে কিন্তু তোমার শ্লোক শুনবেন বিনসাম। লেখা শুরু করেছো তো? ভালো ভালো কথা যেন লেখা থাকে তাতে। খুশি হলে বিনসাম হয়তো তোমাকে একটা খুবসুরত বাড়ি বকশিস দিয়ে দেবেন। চাঁদ মুখে বললেন, শ্লোক লেখা শুরু করেছি ওজির সাহেব। মনে মনে ভাবলেন, সত্যি কি ধূর্ত নৃশংস বিনসাম। রাজাকে হত্যা করার আগে শায়রি শুনে দিল খুশ করবেন তিনি, তাও আবার সে শ্লোক পাঠ করবেন চাঁদ, যিনি সারা জীবন ধরে রচনা করেছেন রাজরহ গাথা। বখতিয়ার বললেন, তাহলে এবার তুমি যাও, আমাকে এখন নিশানাবাজি অভ্যাস করতে হবে। তারপরই হঠাৎ বললেন, আচ্ছা, তোমাদের মুলুকে সবচেয়ে ভালো নিশানাবাজকে? মুহূর্তখানেক চুপ করে থেকে চাঁদ জবাব দিলেন, তিনি ঘাউর ফাটকে বন্দী। তার মতো নিশানাবাজ তামাম হিন্দুস্থানে কেউ নেই, আর এই মুলুকেও নেই। বখতিয়ার ব্যঙ্গ করে বলে উঠলেন, তাই নাকি? কিন্তু তার নিশানাবাজি দেখার সৌভাগ্য তো আর হবে না। কাফেরটা চোখ দুটোই তো আর নেই। নইলে হয়তো গজনী মিনারের মাথায় বসা কবুতরকে সে নিশানা লাগাতো। আর এরপরে বখতিয়ারের চোখে হঠাৎ ঝিলিক দিল, একটা আবঝা বাঁকা হাসি ফুটে উঠল তার ঠোঁটে। তিনি বলে উঠলেন, আরে, এ ব্যাপারটা তো আমার মাথায় আসেনি। অন্ধের নিশানাবাজিকে দেখা যেতে পারে, সে একটা বড় তামাশা হবে। ব্যাপারটা বিনসামের কানে তুলতে হবে। চাঁদ এরপর আর দাঁড়ালেন না, বখতিয়ারকে কুর্নিশ করে ফেরার পথ ধরলেন। কিছুটা এগোবার পরই চাঁদের হঠাৎ কেন জানি মনে হলো তার পিছন পিছন কেউ একজন আসছে। চাঁদ ঘুরে তাকাতেই দেখতে পেলেন একজনকে, পরনে মহিমদের মতো পোশাক, হাতে ছাপটি, তবে তার মুখ পাগড়ির কাপড়ে ঢাকা। চাঁদ ফিরে তাকাতেই সে অন্য একটা রাস্তায় অদৃশ্য হয়ে গেল। চাঁদ ব্যাপারটায় গুরুত্ব না দিয়ে আবার নিজের গন্তব্যে এগুলেন। আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ।